দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য ঘটনা এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জনাব আব্দুল হান্নান মাসুদের। আমরা স্বাগত জানাই জনাব এম এ আজিজ আপনাকে। আজকে আলোচনার শুরুতে আমি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মঈন খান ছাত্র জনতার উদ্দেশ্যে ওখানে তাদের সাথে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং তারপরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে। এই একই কথা অবশ্য আগেও প্রধান উপদেষ্টাও বলছেন, কিন্তু বিষয় হচ্ছে সংস্কারের কথা যখনই আসছে তখনই বিএনপি নেতারা বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানে সংস্কার হবে, কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের তারিখ চাই। বিষয়টা কেন একটু অস্থির কি বিএনপি? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো রাজনৈতিক দলগুলি দাতব্য প্রতিষ্ঠান না। রাজনৈতিক দল আছে, অনির্বাচিত সরকার আছে। সুতরাং তারা কেন অনির্বাচিত সরকার বলছেন আপনি? তাকে নির্বাচিত মানেই আপনি ভোট দিয়েছেন? ভোট তো দেয় নাই, কিন্তু এই জনগণের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানই তো সবচেয়ে বড় ম্যান্ডেট এই সরকারের প্রতি। সংবিধানে বলা আছে, এই সংবিধান এখনো চলমান, সংবিধানে বলা আছে ভোটে নির্বাচিত, ভোট লাগবে। এইটা আপনি বলতে পারেন যে জনগণের সম্মতি আছে, অর্থাৎ গণ অভ্যুত্থানের ভিতরে একটা সরকার আসছে, অর্থাৎ এইটাই জনগণের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, এটা বলতে। কিন্তু নির্বাচিত যখন বলেন তখন আমি অবশ্যই বলবো এটা অনির্বাচিত সরকার। আমরা নির্বাচিত বলছি না, আপনি যেটি বলছেন এটার সাথে আমরা একমত, ঠিক আছে, যে এটি জন আকাঙ্ক্ষার সরকার। হ্যাঁ, অনেকের আছে না ওই যে চুলকানি অসুখ, যে ওই চিংড়ি মাছ দেখলেই গায়ে চুলকানি শুরু হয়ে যায়, এরকম আছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা হলেই তাদের গায়ে চুলকানি আসে, আর সংস্কারের কথা আসলে বিএনপির গায়ে চুলকানি আসে। সুতরাং এই যে দুইজনের যদি চুলকানি দুই শব্দে ওঠে, তাহলে সমস্যার সমাধান হবে না। কারণ সংস্কার যদি করতে হয় তাহলে একটি নির্বাচিত পার্লামেন্ট লাগবে, সেখানে যদি অনুমোদন না হয় তাহলে এইসব সংস্কার একদমই বৃথা, ট্র্যাশ পেপার। যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে 3 জোটের রূপরেখা ছিল, কোনো দল এটা মানে নাই। হাইকোর্টের বেঞ্চ আপনার প্রত্যেকটা ডিভিশন মানে নাই, মানে আসলে রাজনৈতিক দলগুলো জনগণের সাথে এক ধরনের প্রতারণা করেছে বলি আমি, তাই না মানেন নাই কেন? আপনি রাজনৈতিক দল, আপনি গণ একটা অভ্যুত্থান হইলো, এরশাদের পতন হলো, আপনি যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টগুলো আপনি মানলেন না কেন? এটা আপনি পরোক্ষভাবে বলতেই পারেন, কারণ সেটা 3 জোটের রূপরেখা, এটা স্বাক্ষর ছিল এবং এটা পাবলিক কমিটমেন্টও ছিল, কিন্তু কোনো দল এটা রক্ষা মানে নাই। এখন যদি প্রশ্ন করেন, বলে যে এটা ও মানে নাই, এটা আমিও মানি নাই, ব্যাপারটা এরকম। কিন্তু ওটা বাস্তবায়ন যদি হতো তাহলে কিন্তু আমার ধারণা এই গণঅভ্যুত্থানের প্রয়োজন পড়তো না ফাইনালি। তবে এই গণমাধ্যমের ভিন্ন লক্ষ্যটা ভিন্ন। দেখেন, কোঠা, ছাত্রদের কোঠা সংস্কার থেকে শুরু, যেহেতু সরকারের এই ফ্যাসিস্ট সরকারের প্রধান সকল ক্ষমতার এককেন্দ্রিক ছিল, তার অহংবোধ, স্বৈরাচারী মনোভাব, কোনো কিছুকে পাত্তা না দেওয়া, শেষ পর্যন্ত এই আন্দোলনটা যখন চলে একটি পর্যায়ে দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনটা অনেকটাই কিন্তু সঙ্গহীন হয়ে গেছিল। এরপরে প্রাইভেট স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা বেরোয়, তারপরে গতি পায়। ওর পেছনে সব আপনার খালি আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দল পিছে নামার পরে এটা এক দফাতে, ছাত্র এক দফাতে আসে, তারা বুক পেতে দেয়, গণঅভ্যুত্থান হয়, প্রধানমন্ত্রী পালিয়ে যায়, অন্য সব পালাবো না কয়ে সবই এখন গায়েব হয়ে যায়। আমি যদি পালানো না বলি, অন্যরা গায়েব হয়ে গেছে।
কারণ দেখা যাচ্ছে না, দেখা যায় ভারতে, দুবাইতে ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা বলছি যে ধরেন ডক্টর মঈন খান যেটা বলছে, উনি অত্যন্ত ভদ্রলোক। আমার বক্তব্য হচ্ছে সংস্কার, ধরেন আপনার জীবনে বিজ্ঞানের অগ্রগতির কারণে এবং সমাজ ব্যবস্থার অগ্রগতির কারণে, নেগেটিভ হোক পজিটিভ হোক, আপনার ভিতরেও একটা পরিবর্তন আসছে, আমার ভিতরেও হয়েছে। তো সবসময় হচ্ছে, আগে বাপদাদারা হাল চাষ করছে লাঙল দিয়া, এখন করছে ট্রাক্টর দিয়ে। এটা সংস্কার না, না, ওইটাই বলছি, অগ্রগতি না, এইটাই তো বলছি। এটা হলো বিজ্ঞান। যেমন ট্রাক্টর আসছে বিজ্ঞান, আগে গরু দিয়ে হাল চাষ করতো, ধান মারাই করতো, এখন গাভী দুধ খায় আর গরুর মাংস খায়, এছাড়া কোনো গরুর কাজ নেই। চতুর্থ শিল্প বিপ্লবে আপনার বিজ্ঞান শিক্ষা ছাড়া, অর্থাৎ এই যে অটোমেশন, সেটি ঠিক আছে, মানে আইজ ভাই, এটা আমরা না, আমি বলছি যে মনোজগতের যে পরিবর্তন, সংস্কারের বিষয় নিয়ে এই বিএনপির মধ্যে কি কোনো ভীতি কাজ করছে? না, ভীতি এক ধরনের ভীতি আছে, যেটা বাতুনি, জাহিরি না। সেটা হচ্ছে একবার -2 ফর্মুলা হয়েছিল। আপনি দেখেন প্রথমে এসে সব শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে গেল, পিচ্চি হান্নান, পিচ্চি অমক তমক হলো না, কিন্তু তখন কিন্তু তারেক রহমানের কোনো মামলা হাত দেওয়া হয় নাই। সাবের হোসেন 6টা খুনের আসামি এক হিয়ারিংয়ে, পৃথিবীতে কোথাও আছে 6টা মামলা এক হিয়ারিংয়ে সে খালাস হয়ে গেছে না? কেন, কিভাবে হলো জানি না। এই জন্যই তো বলছি, যদি ওইটা হয় তাহলে তারেক রহমানেরটা কেন হবে না, আমার প্রশ্ন ওখানে। কারণ বিএনপি তো তারেক রহমানের রায়গুলি, মামলাগুলি, বেগম জিয়ার মামলাগুলি তারা মিথ্যা বলে এবং এটা তারা প্রত্যাহার চেয়েছে। কিন্তু আমার কথা হলো পিচ্চি হান্নান, পিচ্চি অমক, পিচ্চি মান্নান, সাবের হোসেনের মামলা, খুনের মামলা, 4টা খুনের মামলা আসামি, 6টা খুনের আসামি এক হিয়ারিংয়ে হয়ে যায়। আমাদের এক নারী সাংবাদিক, তার কত প্রপার্টি আছে আমরা জানি, তারে ধরে নিয়ে 24 ঘন্টা আটকায় রাখতে পারলো না, সে জামিনে বাড়াই গেল। কেন এগুলি কেন? আবার ধরেন প্রধান সেনাপতি, আর্মি প্রধান, তিনি বললেন, তিনি নিজে বলেছেন 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। এই 6 জন কারা? 626 জন কারা? এখন তো দেখি নিউ মার্কেটে, ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়ায়, দুবাইয়ে ঘুরে বেড়ায়, বাগানে ঘুরে বেড়ায়। বলেন না একটি আওয়ামী লীগের সংগঠক গ্রেপ্তার হয়েছে? সংগঠক যাদের বলে, আওয়ামী লীগ যারা সংগঠক, একটা গ্রেপ্তার হয়েছে? হয় নাই। তো এরা কি কেউ সেনানিবাসে আশ্রয় নেয় নেই? সেই তালিকা কোথায়? 626 জন কারা? তালিকা কোথায় গেল? আপনি দেখেন 2023 সালে 2.5 লাখ আপনার অস্ত্র লাইসেন্স দিয়েছিল, পরের বছর 24 সালে দিছে 2 লাখ। সব মোটামুটি তখন রুলিং পার্টি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যুবলীগ ছাত্রলীগকে দেওয়া হয়েছে। তারপরে এই জুলাই আগস্ট 5 তারিখের বিপ্লবের পরে প্রায় 50 ভাগ থানার অস্ত্র লুট হয়েছে। যৌথ বাহিনী লাগাইছিল না, কই অস্ত্র কোথায়? অস্ত্র কোথায়? না, সেই বিষয়গুলো, সেই প্রশ্নগুলো আপনি করছেন, কিন্তু ভাষা যেন একটু অন্যরকম। বিএনপির নেতা, এই যেন আপনি এখন বলছেন, আপনি অনেক ফিরিস্তি দিচ্ছেন এই সরকারের এই ব্যর্থতা বা অযোগ্যতার খুঁটিনাটি, সেগুলো সব আপনি তুলে ধরছেন এবং বলছেন। মানে এই যে বলা, এই যে এইটা কেন, মানে কি কারণটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশ চালাবে রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধ করে তো ডেকেছিল না, শোনেন, আপনাদের ডেকেছিল, মানে আজিজ ভাই, আপনাদের কিন্তু ডেকেছিল, আপনারা অস্বীকার করেছেন, আপনারা যেতে চাননি। রাজনৈতিক দলগুলোকে বলছি, রাজনৈতিক দলগুলোকে বলছি, রাজনৈতিক দল, আমরাও শুনেছি যে ওখান থেকে আর্মি চিফ ডেকেছে, ওখানে গেছে, সেখানে প্রথমে জাতীয় সরকারের কথা বলা হয়েছে। কেউ কেউ জাতীয় সরকারের ব্যাপারে রাজি হয় নাই। যদি হতো, আমি এটাও আপনার সাথে একমত, তাহলে এই পরিস্থিতি তৈরি নাও হতে পারত। তাহলে এখন আপনি বলছেন এটা দেশ চালাবে রাজনীতিবিদ, আমরাও একমত। এখন রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হইলো, তখন আপনি রাজি হলেন না,
আপনি মনে করলেন যে এই যে স্বৈরাচার বিদায় হয়েছে, কি অবস্থা দেশে, কি এইটা ওইটা, আপনার বিবেচনা সেটা, রাজনৈতিক দলের বিবেচনা সেটা, কিন্তু আপনি দায়িত্ব নিলেন না। এখন কিছু মানুষ এগিয়ে এসে এই দেশের এমন একটি পরিস্থিতিতে হাল ধরলো, তাদের ব্যর্থতা সফলতা আছেই। এখন আপনি মাঠে নেমে গেলেন। কিছু মানুষ এগিয়ে আসে নাই। এখানেও আমার বক্তব্য হলো, ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে ডেকে এনেছেন, 2-3 দিন পরে আইছে, তিনি 2 দিন পরে আসছে। আসার পরে তিনি বসে পছন্দ করে করে আরো প্রথম 2-1 জন নিচে, এরপরে তাদের অনুগত লোক ছাড়া উপদেষ্টা হইতে পারে নাই। এবং কোনো উপদেষ্টার পারফরমেন্স, অধিকাংশ উপদেষ্টার পারফরমেন্স, তারা এই অভ্যুত্থানের সাথেও তাদের সম্পর্ক ছিল না, মানে 60% মানে উপদেষ্টার, এবং তারা তাদের কোনো দৃশ্যমান কোনো কাজের অগ্রগতিও দেখা যায় নাই। অর্থাৎ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে 2000 লোকের জীবন দিছে, এত তছনছ হয়ে গেল, এইটা তারা অনুভূতির ভিতরে আছে কিনা এটা মনে হয় না। যে যা দায়িত্ব নিতেছে সব জায়গায় ফেল। আপনি বলেন না একটি সেক্টর নিয়ে ব্যবস্থাপনা ঠিক করতে পারছে, একটি মন্ত্রণালয় ঠিক মতো চালাতে পারতেছে, একটি মন্ত্রণালয়। আমার তো মনে হয় একমাত্র অর্থ মন্ত্রণালয় আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুটো জিনিস মোটামুটি ঠিক মতো চলছে। এছাড়া তো এগুলো সব যদি বাদ দিয়া খালি ইউনূস একটা সম্পদ, এতে কোনো সন্দেহ নাই। এই সারা বিশ্বের ওয়ার্ল্ড লিডার বিদেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠান টাকা পয়সা আনার ব্যাপারে ওস্তাদ, একে ছাড়া সব বাদ দিয়ে দিলে সমস্যা কি? না, আমার কথা হলো যে আপনি সফলতা ব্যর্থতা যেই মাপকাঠিতে আপনি মাপছেন, যেভাবে আপনি মূল্যায়ন করছেন, এমন একটি গণ অভ্যুত্থানের পর এরকম একটি প্রায় অপ্রস্তুত একটি সরকারের কাছে কি আমাদের এই দাবি, এই আকাঙ্ক্ষা, এই চাহিদাটা কি আমরা চাইতে পারি, বলতে পারি? এটা শোনেন, বাংলাদেশের লোক অনেক ভালো, উন্নত দেশের চেয়েও ভালো। আপনি দেখেন 4 দিন ডাইরেক্ট কোনো কিছুই ছিল না। 5 তারিখে সরকার পালায় যায়। 6, 7, 8 একদমই কিছু ছিল না। 8 তারিখ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়। নেওয়ার পরে তো সাথে সাথে শুরু করতে পারে না এই কাজ। তারাও তো ব্রেন স্টর্ম করতে, ডিসিশন নিতে সময় লাগছে। অর্থাৎ এই দেশে প্রায় 7-8 দিন কোনো সরকার ছিল না। কয়টা বাড়ি লুট হয়েছে? নিউ ইয়র্কে আধা ঘন্টা কারেন্ট গেছে, 60% বাড়িতে লুট হয়ে গেছে। আমরা তো অনেক বেশি সভ্য, আমাদের দেশ তো অনেক বেশি, জনগণ তো অনেক বেশি সচেতন। যদিও আমাদের জনগণকে বলা হয় অনেক পশ্চাৎপদ, এই সেই, কিন্তু আমি তো মনে দেশের জন্য তারা যথেষ্ট দেশপ্রেমিক। আপনি দেখেন সরকার ছিল না, কিচ্ছু ছিল না, রাস্তায় ট্রাফিক ছিল না, কিচ্ছু ছিল, পুলিশ ছিল না, তারপরও বড় কোনো ধরনের কোনো কিছু মানে পরিস্থিতি, বড় ধরনের কিছু ঘটে নাই। আপনি ওই সময় বাদ দিয়ে তারপরেও 1 মাস 2 মাস গ্রেস দেন। এখন 5 মাস প্রায় পার হয়েছে। আপনি কোনো একটা জায়গায় কোনো সরকার আছে বোঝা যায়? আপনি আপনার এই যে আকাঙ্ক্ষা, আপনার এই যে দাবি, আপনার এই যে চাহিদা, এরকম একটি এলোমেলো একটি মানে পরিস্থিতিতে সরকারি দায়িত্ব পালন করতে যারা করছে, তাদের কাছে কি আমাদের এই দাবি আমরা করতে পারি কিনা? পারি। কেন পারি? কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই সরকার প্রায়োরিটি ঠিক করতে পারে নাই, আর কোন কাজ কিভাবে শুরু করতে হবে শেষ করতে হবে এটাও বোঝে নাই। যেমন ধরেন আমি 2টা উদাহরণ দিই। একটা হলো পুলিশ, আজকে 5 মাস হয়ে গেছে। আপনি তদন্ত করে যারা খুন করছে তাদের বার করতেন, যারা চুরি করছে তাদের বার করতেন, শেষ করি তাদের জেলে পাঠায় দেন। কেমন করে জেলে জেলে পাঠাচ্ছে যাদের অ্যারেস্ট করা হয়েছে, আর বাকিগুলোকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এখন আপনি উদাহরণ দেই, এই পুলিশ এখনো ডিউটিতে, থানাতে কিন্তু প্রায় আপনার 80% থানা খুলে গেছে, কিন্তু এখনো পুলিশের অ্যাক্টিভিটিস কিন্তু ওইভাবে চালু হয় নাই। আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। স্বাগত আব্দুল হান্নান মাসুদ আপনাকে। আজিজ ভাই, আমরা আলোচনা ছিলাম, মূল আলোচনায় ছোট্ট করে একটু শেষ করে আমরা হান্নান মাসুদের কাছে যাব। আপনি ছিলেন পুলিশ নিয়ে কথা বলছিলেন। আমি বলছি যে ধরেন পুলিশ
ধরেন যারা নির্দোষ এটা অনুসন্ধান করে বের করে যারা খুন করেছে, দুর্নীতি করেছে, জেলে পাঠান, বাকিদেরকে সাধারণ ঘটনা করেন। কারণ হচ্ছে পুলিশ অ্যাক্টিভ হতে পারছে না। আজ ভাই ঠিক আছে, আপনি বলে দিচ্ছেন 2 শব্দে যে অনুসন্ধান করেন তাদেরই করেন। এই কাজটি করতে তো বহুদিন টাইম লাগবে, আপনি এখনই কেন চাচ্ছেন? বলেন না কেন বহুদিন তো লাগে না। কেন বহুদিন লাগবে না? কেন একটা চুরির মামলা তদন্ত করতে যদি 6 মাস মানে 3 মাস লাগে? 15 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ 111 দলের 17 বছর, 2000 ছাত্র জনতা হত্যা করলো, পালায় গেল। আপনি যদি এরকম কচ্ছপ গতিতেই চলেন, দায়িত্ব নিছেন কেন? সরকারের রাষ্ট্রের দায়িত্ব নিছেন কেন? 5 মাস হয়ে গেল, আপনি পুলিশে হলো মূল গুলি চালাইছে, আপনি তাদের ভিতরে গুলি চালাইছে, তাদের বার করতে পারেন না। আপনি বলেন না, আপনি আমাকে বলেন বঙ্গভবনের শপথ নিয়েছে, শপথ নিয়ে কি কাজটা করা উচিত ছিল? পরে যখন এই যে যারা হসপিটালে যারা ছাত্ররা আহত, যারা চোখ নাই, ঠ্যাং নাই, পা নাই, কান নাই, তারা যখন আন্দোলনের রাস্তায় বেরোইছে তখন আপনার এই উপদেশটা দেখা করতে গেছে। অথচ বারবার বলছেন না প্রয়োজনে বিদেশে চিকিৎসা করব, বলেন এখনো মারা যাচ্ছে। জি আসবো, আমি আপনার আলোচনায় আসবো। শুধু সরকারের প্রতি দায় চাপিয়ে আপনারা শেষ করছেন। এদেশের রাজনৈতিক দলগুলোরও তো দায়িত্ব ছিল। তারা কতদিন গেছে, তারা মানে কয়বার গেছে? তারা 50টা ছেলে 100 ছেলের দায়িত্ব নিত, এই আহতদের 2টো পরিবারের দায়িত্ব নিত। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে 2-একটা রাজনৈতিক করেছে, একেবারে করে নেই তা না, কিন্তু এইভাবে দায়িত্ব নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা এগিয়ে আসতে দেখিনি। আমি আলোচনায় যা আসবো আপনার কাছে শুনবো। একটু আব্দুল হান্নান মাসুদের কাছে যাই। আব্দুল হান্নান মাসুদ, আপনারা মার্চ ফর ইউনিটি করলেন, গতকালকে শোডাউন করেছেন, দাবি দাওয়া পেশ করছেন, এই সম্পর্কে শুনবো। কিন্তু আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে কি, এই কর্মসূচির মাধ্যমে কি আপনারা সরকারের বিপক্ষে বা প্রতিপক্ষ হয়ে কোনো আলটিমেটাম দিলেন? আপনাদের কথা তারপরে কিছু কর্মসূচি ঘোষণাতে সেরকমটি মনে করব আমরা? না, বিপ্লবী চেতনার মন আপনি আটকে রাখতে পারবেন না। আইন কানুন নিয়ম কানুন দিয়ে সত্যের পথ থেকে, ন্যায়ের পথ থেকে দূরে সরাতে পারবেন না। আমরা বিপ্লব করেছি আজকে কয় মাস, 5 মাসও হয় নাই। না, আমরা অত দ্রুত দমে যাওয়ার পাত্র নই। আমাদেরকে গভর্নমেন্ট দিয়ে, সরকার দিয়ে অথবা অন্য কোনো শক্তি দিয়ে আমাদেরকে শিকলে বন্দি করে রাখবেন, সেটা হবে না। কারণ আমরা লড়াই করতে শিখেছি, এই লড়াইটা জারি থাকবে, ন্যায়ের জন্য লড়াই। কারণ সরকারকে আমরা বলেছিলাম, রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম যে একটি প্রক্লেমেশন দেন, 24-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেন। কেন সাউথ কোরিয়াতে যদি 5টি প্রক্লেমেশন থাকতে পারে, ব্রিটেনে আছে, আমি যতটুকু জানি আমেরিকায়ও আছে, তাহলে প্রক্লেমেশন ব্যাপারটা এত জটিল করে তুলতেছেন কেন? যখন কোনো বড় আন্দোলন হয়ে একটা পরিবর্তন হয়, ইতিপূর্বে এই কর্মসূচি আপনাদের জানা থাকার কথা, আমরা 5 দফা দাবি দিয়েছি তখন আমাদের প্রক্লেমেশনের কথা সেখানে ছিল 3 নম্বর দফায়। আমরা তখন বলেছিলাম, একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে বসেছিলাম। তখন সাই দেয় নেই তেমন একটা। আমরা অপেক্ষা করেছি, আমাদেরকে বলেছে যে আমরা আলাপ আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত জানাবো। আলাপ আলোচনা করে নাই, উল্টো বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করেছে, প্রকাশ্য বিরোধিতা করেছে। যেমন বলেছে যে প্রক্লেমেশনের কি দরকার, সংবিধান বাতিলের কি দরকার। এখন আবার হঠাৎ করে 4 মাস পর বলতেছে মুক্তিযুদ্ধের চেতনা নাকি প্রশ্নবিদ্ধ হবে যদি 72-এর সংবিধানকে বাতিল করা হয়। তা আমরা যখন ভেবেছি গভর্নমেন্ট তো গভর্নমেন্টের জায়গা থেকে লিগ্যালি ঘোষণা দিবে, আমরা অন্তত অভ্যুত্থানের শক্তি যারা আমরা ইতিহাস করে রাখতে চেয়েছি, যেটা একটা হিস্ট্রি হবে, এটার কোনো লিগ্যালি সরকার অ্যাকসেপ্ট করবে নাকি করবে সরকারের ব্যাপার। বাট আমরা যারা অভ্যুত্থান করেছি তারা নিজেদের স্বীকৃতি আমরা নিজেরা দিই, যেহেতু রাষ্ট্র দিচ্ছে না, যেহেতু স্টেক হোল্ডারগুলো দিচ্ছে না, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে, আমরা নিজেরাই দাঁড়িয়ে বলি যে আমরা কেন রক্ত দিয়েছি, আমরা সেই বিষয়গুলো বলি, আমাদের রক্ত দেওয়ার উদ্দেশ্যটা কি, আমরা জীবন দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল। আমরা সেই উদ্দেশ্যগুলো লিপিবদ্ধভাবে, আনুষ্ঠানিকভাবে আমরা বলতে চেয়েছি যে এই উদ্দেশ্যে আমরা, এই উদ্দেশ্যগুলোতে আদায়ের জন্য, আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য আমরা জীবন দিয়েছি, লড়াই করেছি। এবং আমরা আবার 71 গেল, 90 গেল, তার আগে 47 গেল, 2007-8 গেল, তারপরে আবার কেন এসে আমাকে 2024 এসে জীবন দিতে হয়েছে, এই কারণগুলো আমরা ব্যাখ্যা করতে চেয়েছি। ব্যাখ্যা করে আমরা আগে
ভুলগুলা সংশোধন করে সামনে আমরা কিছু এটা বলতে চাইছি। এটা এমন কিছু না যে হচ্ছে সরকারকে আমরা মানে সরকার বাধ্য করতেই হবে, বাট আমাদের জায়গায় একটা বিষয় হচ্ছে আমরা একটা আকাঙ্ক্ষা পেশ করবো, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করবো। শেষমেশ একটি জায়গায় এসে আপনি যখন বললেন যে হচ্ছে আমরা সরকারের বিপক্ষে গেছি কিনা, মুখোমুখি হচ্ছে কিনা, প্রতিপক্ষ হচ্ছে কিনা, কথাই একটাই, আমরা কিন্তু সরকারের কাছে দায়বদ্ধ নয়। না সেটি ঠিক আছে, আমরা বাংলাদেশের অন্য কোনো স্টেক হোল্ডারের কাছে দায়বদ্ধ নয়। আমাদের দায়বদ্ধতা 24-এর শহীদদের কাছে, 24-এর আহতদের কাছে। আমরা যখন হসপিটালে যাই, আহতরা বলে যে আমাদের এই স্বীকৃতি কোথায়, আমার হাত নেই, এই যে আমি যে হাতটা দিলাম এটা তো কয়েকদিন পর ভুলে যাবে, আমার স্বীকৃতিটা দেন। তখন আমি যখন হচ্ছে আমরা নিজেরাও তো একটা স্বীকৃতির দরকার। আপনি 1 বছর পর, 1.5 বছর পর বা হচ্ছে 2 বছর পর কোনো সরকার যদি ক্ষমতায় আসে, তারা যদি মনে করে যে হচ্ছে এই যে পুলিশের থানায় আগুন দেওয়া হয়েছে, জনগণের ক্ষোভের কারণে থানায় আগুন লেগেছে, এটা অপরাধ, আন্দোলন হয় হচ্ছে শান্তিপূর্ণ, গণঅভ্যুত্থান হয় শান্তিপূর্ণ, কোন গণঅভ্যুত্থানে থানায় এত থানা চালিয়ে দিয়েছে, এটা ফৌজদারি অপরাধ হিসেবে আমি বিচার করব। এখন তো জাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আদেশে এটা স্থগিত হয়েছে, এটা চাইলে আবার বাতিল করে দিতে পারবে, আমরা কেন সেই সুযোগটা রাখবো? না সেটি ঠিক আছে, কিন্তু আমি যেটি জানতে চাচ্ছিলাম যে বলা হচ্ছে যে এই সরকার তো আপনাদের সরকার, গণঅভ্যুত্থানের সরকার হচ্ছে সরকার, সেটি আপনাদের কি বলবো, আপনাদের এই চাওয়া পাওয়ার সরকার বলি, আকাঙ্ক্ষার সরকার। কিন্তু সেই সরকারের বিরুদ্ধে গিয়ে কি আপনারা যদি এরকম করে বলি যে এরকম একটা শোডাউন করে এক ধরনের দাপট আপনারা দেখালেন সরকারকে? না, আপনি এই বিষয়টাকে এভাবে উপস্থাপন না করে এটাই উপস্থাপন করতে পারেন যে সরকার যদি হচ্ছে ওই যে কয়েকজন উপদেষ্টা বললো যে আমরা তাদের কথা শুনে না, এই যে সরকার বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন চাপে বিভিন্ন সিদ্ধান্ত নিতেছে, আমরা মূলত সরকারকে বোঝাতে চেয়েছি যে হচ্ছে ন্যায়ের পথে আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ এই যে অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাপোর্ট আপনাদের সাথে থাকবে। আপনারা প্রক্লেমেশন দিন, অন্য কাউকে ভয় করেন না, আমরা আপনাদের পাশে আছি, যারা অভ্যুত্থান করেছে, জীবন দিয়ে লড়াই করছে। আপনারা আওয়ামী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্য কেউ আপনাদের বিপক্ষে দাঁড়ালে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা সরকারকে সাহস যোগাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে মার্চ ফর ইউনিটির কথা বলেছি, আমরা বলেছি যে অনেক দিন পরে হোক সরকার এবং রাজনৈতিক দলগুলা মোটামুটি একটা ঐক্যমত্যে আসছে যে তারা প্রক্লেমেশনটা দিবে সবাই মিলে একসাথে হয়ে, রাজনৈতিক দলগুলো মোটামুটি মৌন সম্মতি জানিয়েছে। তাহলে আমরা এটাকে হচ্ছে সাধুবাদ জানিয়ে আমরা হচ্ছে এখানে আমরা একত্রিত হয়েছি। তারপর আমাদের মধ্যে সন্দেহ জাগে যে হচ্ছে মন তো পরিবর্তন হয়, 5ই আগস্টে যে হৃদয় ছিল, যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারা এখন অনেকের পরিবর্তন হয়ে গেছে 31 ডিসেম্বর আসতে আসতে। সুতরাং আমরা হচ্ছে এই চাপটা তৈরি করে রাখতে চাচ্ছি যাতে হচ্ছে প্রতিটা স্টেক হোল্ডার এটা থেকে ব্যাকে যাওয়ার সুযোগ না থাকে, প্রক্লেমেশনটা দিয়েই যেন তারা হচ্ছে সবাই প্রক্লেমেশনটা দিতে বাধ্য হয়। আপনি এখন যেভাবে বলছেন, গতকালকে সমাবেশ থেকে আপনাদের যে ভাষণ, বক্তৃতা, আলটিমেটাম, তাতে কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ, যে শারীরিক ভাষা, কিন্তু সেটা বলে নাই। না, একটা জিনিস হচ্ছে কি, মানে সত্যের পক্ষে যারা থাকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবসময় একটু ইয়া হয় আর কি, একটু অপছন্দনীয় হয়ে থাকে, যে হচ্ছে প্রতিবাদের ভাষা সবসময় একটু উগ্রই হয়, এটাকে একটু মেনে নিতে হবে। জনাব এম এ আজিজ, আপনি শুনছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাই আসলে কি দুটো আপনারাও এই মানে আপনারা বলতে পারছি যে বিরোধী দল যারা আছে, রাজনৈতিক দলগুলো এক ধরনের সরকারের কাছে নানা দাবি দেওয়া করছে, নানা চাহিদাও আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। বৈষম্য ছাত্ররাও কিন্তু একই ভাষায় এখন বলছে। না, বিষয়টা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে, এটার তো দুটো হয়েছে, একটা জাতীয় নাগরিক কমিটি আর একটা বৈষম্য ছাত্র তো একটাই ছিল, একটাই। এরা আর সরকারকে আলাদা করে কেউ দেখে না, এটাকে আলাদা করার যতই চেষ্টা করুক মাসুদ সাহেবরা, কিন্তু এটা মানুষ আলাদা করে দেখে না, কারণ তাদের 3 জন উপদেষ্টা সরকারে আছে। যেমন ধরেন গতকালকে যে জমায়েত করা হয়েছে, সেখানে একটা উপদেষ্টা তার ফেসবুকে কিন্তু কল দিয়েছে, ডেকেছে। তো সুতরাং তারা কিন্তু এইসব প্রসেসে কথা বলে। আবার আন্দোলনে যদি শরিক হতো, রিজাইন করে যদি সরকার থেকে বেরিয়ে আসতো, তাহলেও একটা যুক্তি ছিল, নাই। অর্থাৎ সরকারেও আছে, জাতীয় পার্টির মতো আর কি, যে মন্ত্রীও আছি, বিরোধী দলেও আছি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের এরকম একটা দশা হয়েছে। এখন ধরেন
এই 5 মাস পরে যে আপনার বিপ্লবী প্রোক্লেমেশন যেটা ঘোষণা করা হলো, এখন আমার প্রশ্ন এটা জাস্টিফাই করার প্রশ্ন। যেমন ধরেন দেশ স্বাধীনের আগে প্রোক্লেমেশন, তারপর অস্থায়ী সরকার। এই সরকারটা সারা বিশ্বে সমর্থন বলেন, যুদ্ধ বলেন, সব কিছু করেছে। হ্যাঁ, এখানে আন্দোলন হয়েছে আপনার অগাস্টের পাশে, আপনি এখন এসে প্রোক্লেমেশন 1। 2 নম্বর হচ্ছে সমস্যাটা কোথায়? আমি শেষ করি তারপরে দেখেন, আপনার প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলল এটা প্রাইভেট ইনিশিয়েটিভ। ওনারা যখন প্রথমে তাই বলছেন সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেছেন, সংশ্লিষ্টতা নেই, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, কথাটা মনে রাখেন। এরপরে বিএনপির মির্জা আব্বাস একটু সফটলি বোঝা গেল আপত্তি এই প্রোক্লেমেশনের ব্যাপারে, এবং রুহুল কবির রিজভী আহমেদ আপনার জামাতের বেশ সমালোচনা করল। এরপরে কি দিয়ে কি ভিতরে খেলা হয়েছে জানি না, এই প্রেস সেক্রেটারি বলল যে সরকারের পক্ষ থেকে সবার সাথে আলোচনা করে আপনার ওই ঘোষণাপত্র দেওয়া, না ওই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া। ভাষাটা খেয়াল করেন, এখানে সরকারের পক্ষ থেকে কথা বলা, তারা চাইছে বিপ্লবী ঘোষণা। হ্যাঁ, আর তখন কিন্তু বলছে অভ্যুত্থানের ঘোষণা। তো অভ্যুত্থান আর বিপ্লবী সরকার এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। বিপ্লবী সরকারে যে কোনো প্রোক্লেমেশন জারি করে করতে পারে। বক্তব্য আমি খুব ক্লিয়ার না, আমি বুঝতে হয়তো কোনো ভুল করছি। সেটি হচ্ছে মানে প্রেস সেক্রেটারি এক সময় এটি বললেন, পরবর্তীতে আবার বললেন যে না, সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে যেটা তারা দাবি করছে সেটা না, ভাষার পার্থক্য। তারা চাইছে বিপ্লবী, আর সরকার বলল আলাদা। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। এখানে আমার শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। সরকার চালাতে হলে এই জায়গায় হলো গ্যাপ। আমি কিন্তু আগে বলেছি, উনি আসার আগে, যে সরকার কোনটা আগে পরে কোনটা কি করতে হবে বুঝে উঠতে পারে না, প্রত্যেকটাই প্রায়োরিটিও ঠিক করতে পারে না। হ্যাঁ, পারে নাই, এ পর্যন্ত পারে নাই, আমি বলেছি। তো আমার কথা হচ্ছে যে যখন আপনার বিরোধী দলের পক্ষ থেকে দৃশ্যমানভাবে দেখলাম যে একটু আপত্তি আসছে রাজনৈতিক দলগুলোর সাথে, বিরোধী দল না, কে রাজনৈতিক দলগুলোর সাথে। কেন? এই অভ্যুত্থানের ঘোষণা দিবে যখন অর্গানাইজ হচ্ছে, এটার ব্যাপারে আপত্তি উঠছে। যখন বলছে যে সংবিধান কে কবর দেওয়া হবে, তখন মির্জা আব্বাস বলেছে কবর, এটা আর দুঃখ পাইলাম। এই কথাই বলছে। ওনাদের কেন এত দুঃখ? না, দুঃখ তার লজিকে আছে, কারণ এটা তো একটা বাংলাদেশ দেশ, এটাও তো স্বাধীন হয়েছে রক্ত দিয়ে। এখন আগেও তো স্বাধীন হয়েছে। না, আমি বলি, যারা এই দেশের স্বাধীনতা দেখে নাই তারা অনেক আপনার আন্দোলনের সাথে সম্পর্ক করতে পারে। স্বাধীনতা যুদ্ধে যে পরিমাণ ম্যাসাকার হয়েছে, মানুষ হত্যার থেকে শুরু করে সম্পদ ম্যাসাকার। আসবে, আমার মনে হয় আমরা একটু পিছনে বেশি চলে যাব না, আমি একটু এই পয়েন্টে থেকে আলোচনাটা করি। এই পয়েন্ট থেকে যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর থেকে একটু আমার বক্তব্য এই সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকার বাদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে কয়টি উদ্যোগ এযাবৎ নেওয়া হয়েছিল, মানে প্রধান উদ্যোগ, কোন উদ্যোগের সাথে এদেশের রাজনৈতিক দলগুলো একমত পোষণ করছে বর্তমান, বিশেষ করে বিএনপি সহ আরো অন্যরা একমত পোষণ করছে না? কেন করছে? কোথায় করছে? যেমন ছাত্ররা প্রথমেই একবার দেখেন পরীক্ষায় পিছাইতে চাইছে, অটো পাস চাইছে, ওটাতে করে নাই, বিরোধিতা করে নাই। প্রেসিডেন্টের বাকি যেগুলা প্রধান যে বিষয়গুলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই স্বৈরাচার সরকারের মানে ইয়াকে প্রেসিডেন্টকে সরানো থেকে অন্যান্য যতগুলো ইস্যু এসছে, একটা ইস্যুতেই কি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে? যেটা ঐক্যমত্য হওয়ার চেষ্টা করা হয় নাই। কারণ হচ্ছে মানে কারা চেষ্টা করা হয়? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে
আপনার বিবেককে প্রশ্ন করেন, রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়েছে। কে বলে? আমি যদি বলি, আমি আগেও বলেছিলাম ক্ষমতা অভ্যুত্থানের পরবর্তীতে রাজনৈতিক দলগুলোকে সরকার গঠনের জন্য আহ্বান জানানো হয়েছিল, আপনি সেটা রিফিউজ করলেন। কেন করলেন? নো, কেন অন্তর্বর্তীকালীন সরকার আহ্বান করে নাই, সেনা প্রধান আহ্বান করছে। তারা ওখানে গেল কেন একটু শুনে আসি। জি, আমরা অভ্যুত্থানের শেষ এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। আমরা রাজনৈতিক দলগুলোর ধারস্থ হয়েছি 5 আগস্টে সন্ধ্যাবেলায় চ্যানেল 24 বসে আমরা সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ফোন দিয়েছিলাম, বলেছিলাম যে হচ্ছে আপনারা একটি জাতীয় সরকার গঠন করুন, দেশটাকে আগে আনেন। এটাকে অ্যাকসেপ্ট করে নাই। মানে আপনারা কোন কোন দলের সাথে কথা বলেছেন? আমরা বাংলাদেশের মেইন স্ট্রিমের সব রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, কেউ অ্যাকসেপ্ট করেছে, তবে হচ্ছে যারা অ্যাকসেপ্ট না করলে অ্যাকসেপ্ট হবে না, তারা অ্যাকসেপ্ট করে নাই। এখন হচ্ছে তাহলে আমরা রাজনৈতিক দলকে তাহলে কেন আমরা রাজনৈতিক দলকে কোথায় অ্যাভয়েড করছি? আবার ধরেন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলো সবাই বঙ্গবন্ধু বৈঠক হয়েছে, এরপরে ধরেন সরকার গঠনের পরে আমাদের সাথে মানে আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বসেছেন। আমি এখানে বলতেছি 21 জন ইয়ার মধ্যে আমি হান্নান মাসুদ হচ্ছে প্রথম 4-5 জনের মধ্যে একজন, অন্তত এই অর্গানোগ্রামও আমি 3rd পজিশনে আছি। আমার সাথে সব মিলে হয়তো মানে আমাদের 3 জন বাদে আর সব মিলে হয়তো 3 জন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছে, মানে সাক্ষাৎ জাস্ট সামনাসামনি কথা বলা, এতটুকু। তাহলে হচ্ছে বাট রাজনৈতিক দলগুলো প্রতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসে আমরা একদিন মাত্র গিয়ে কথা বলতে পেরেছি। আপনাদের সরকার তো, সুতরাং আমাদের সরকার না, রাজনৈতিক দলগুলো সরকার বলে তো আমাদের সরকার, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তাহলে কেন শুধু আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমরা কি সরকার গঠন করেছি একা? আমরা কি ওনাদের পরামর্শ ছাড়াই একা একা সরকার সব উপদেষ্টাকে বসিয়েছি? আমাদের সোর্স ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের সাথে এই এটা কেন? আমি বলতেছি প্রশ্নবিদ্ধ করার জন্য। এই যে গণ অভ্যুত্থানের একটা শক্তিকে জাতীয় পার্টির সাথে তুলনা করা হচ্ছে, এর চাইতে দুঃখের বিষয় আপনি দেখেন জাতীয় পার্টির সাথে তুলনা, যে ভাইও বললো যে জাতীয় পার্টির মতো আচরণ করা হচ্ছে, সরকারও আছে। বাট আপনি দেখেন সরকারের কাছে আমরা 5টা দাবি জানিয়েছি, আমাদের কোন দাবিগুলো সরকার পূরণ করেছে? যেটাই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে সেটাই সরকার ফেলে দিয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করে নাই, সেটা হয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে বলেছি, আমরা আমাদের লড়াই করেছি, সরকার রাজনৈতিক দলগুলো একমত হয় নাই, সরকার বলছে রাজনৈতিক ঐক্যমত ছাড়া আমি করবো না। সংবিধান বাতিলের কথা বলছি, সরকার বলছে রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছাড়া করবো না। প্রক্লেমেশনের কথা বলেছি, সরকার বলছে রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছাড়া আমরা করবো না। তারপরে যখন রাজনৈতিক দলগুলোকে এক কথায় আনতে পারছে 2 দিন তখন সরকার বললো যে আমরা করবো। তাহলে আপনার এই যে এই একটা বয়ান এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে, এটা মেইনলি হচ্ছে পলিটিক্যাল একটা হচ্ছে নর্মসের বাইরে পড়ে বলে আমি মনে করি। অন্তত আমরা যেই জায়গাটা ইস্টা করতেছি, আমরা তো গভর্নমেন্টের উপর চাপিয়ে দিচ্ছি না, আমরা গভর্নমেন্টকে এই মানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারও আছে, বিরোধী দল আছে, জাতীয় পার্টির মতো আচরণ করতেছে। হোয়াট ইজ দিস? মানে এই কথাগুলো কিভাবে আসে আমি বুঝতে পারতেছি না। আমরা কি সরকারের সাথে মানে হচ্ছে সরকারের উপদেষ্টাদের সাথে সাথে আমরা ঘুরি? আমাদের কি হচ্ছে নাহিদ ভাই, আসিফ ভাই যেখানে যাই আমরা সেখানে যাই ঘুরে ফিরে? মানে আমার কাছে 3 জন লোক আমাদের বৈষম্য সরকারের এটা লেজিটিমেসি, রাজনৈতিক দলগুলো সব ডেকে লেজিটিমেসি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধিদেরকে সেখানে রেখেছে। তারা বলেছে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত সরকার বাস্তবায়ন করে ততক্ষণ সাথে থাকবো, না হলে থাকবে না। তারা তো এসে তো আমাদের দল তো তারা আমরা যে সংগঠনটা চালাচ্ছি এখন, তারা তো এসে আমাদের সংগঠন চালাচ্ছে না। আমরা কি এক্সিকিউটিভ বডি মিটিং এ কি আমরা আইনে কি উপদেষ্টাদেরকে বসাই রাখি? না না, এই ব্যাপার দেখেন আপনি, জাতীয় পার্টির কিন্তু সবকিছু কিন্তু হচ্ছে তারা মন্ত্রীরা সহ করতো। আপনার এই ব্যবধানটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। ভাই আমি এই কথাটা গত কয়েকদিন টকশোতে অনেকবার শুনেছি। আমাকে বলতে হবে মানে কোন দিক দিয়ে জাতীয় পার্টির সাথে মনে হচ্ছে আমরা প্রক্লেমেশন চাচ্ছি, এটা বিরোধিতা কেন? আমরা তো আজকে গত 3 দিন আগে চাই নাই, আমরা সেই 1.5 মাস 2 মাস আগে বলেছি, আমাদেরকে বলছে আলোচনা করে ইয়ে করে জানাবে, আমরা কয়েকবার জানতে চেয়েছি, বলছে সিদ্ধান্ত হয় নাই, মানে এটাকে অ্যাভয়েড করে যাওয়া হচ্ছে। প্রক্লেমেশনটা কি জিনিস চেয়েছি আমরা বলেছি আমাদেরকে কেন আপনারা বলেন, আমাদের পূর্ববর্তী প্রজন্ম আপনারা 71 করেছেন, গর্বিত একটা ইতিহাস রচনা করেছেন, 90 করেছেন, ইতিহাসের গর্বের অংশ আমাদের জন্য। তারপরে কেন 24-এ এসে আপনাদের এত, আমার পূর্বপুরুষরা এতজন রক্ত দিয়েছে, তারপর তো দায়িত্ব ছিল আপনাদেরকে পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেয়া, কেন আমাদেরকে 24-এ এসে জীবন দিতে হয়েছে? আমার তো জন্ম হয়েছে 2000 সালে, আমি তারপর থেকে তো আমি সুন্দর বাংলাদেশ পাই নাই। আমাকে এটা না দেওয়ার ব্যর্থতা কি শুধুমাত্র আওয়ামী লীগের?
আমার মনে হয় এটি মিলিয়ন ডলার আমি এখন এখানে এসে 24 এসে আমি বলতেছি আমরা রক্ত দেওয়ার পরে সামনের দিকে আপনারা এবার সবাই মিলে কথা দেন যে হচ্ছে আমরা সবাই যেই ক্ষমতায় যাচ্ছি, আমি একটু বলি, আমরা যেই ক্ষমতায় যাচ্ছি আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন করব, সবাই এসে এক জায়গায় এসে ক্ষমতা, এটাই প্রক্লেমেশন আমরা চাচ্ছি। এই কথাটা দিতে সমস্যা কোন জায়গায়, যে 24-এ রক্ত দিতে হয়েছে এই স্বীকৃতি, এই কারণে তারা রক্ত দিয়েছে এই স্বীকৃতি, এবং হচ্ছে আমরা সামনের দিকে তাদের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করব, এই স্বীকৃতিটা সবাই মিলে দিতে সমস্যাটা কোন জায়গায়? আমার মনে হয় একটু বিরতির সময় আছে, বিরতি নিয়ে আবার আসবো নিয়ে আচ্ছা আপনি শেষ করে দেন। একই সাথে হচ্ছে 72 সংবিধান নিয়ে যখন কথা বলি আমরা গণপরিষদ করে আমরা বলতেছি যে হচ্ছে গণপরিষদ করে আপনারা 72 সংবিধান নতুন সংবিধান রচনা করেন। 72 সংবিধানের মধ্যে 90% সঠিক আমি মনে করি, মানে ধরে নিলাম এটা ঠিক আছে, আর 10% ব্যাঠিক। আপনি কেন 72 সংবিধানকে তো 17 বার পরিবর্তন করলেন? আমার অধিকারগুলো তো আপনি দিতে পারেন নাই। যেই সরকারি ক্ষমতা থাকুক, আমার জন্মের পর থেকে আমি দেখছি আমার মানবিক মর্যাদা নাই, সমতার ন্যায় বিচার নাই, সমতা নেই, আমি দেখছি দুর্নীতি, আমাকে তো দিতে পারেন না। আমার জন্য নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আপনি কি দিয়েছেন? স্বাধীন বাংলাদেশ বলতে আমি কি বুঝেছি? আমি বুঝেছি যে কথা বলতে গেলে মেরে ফেলা যাবে, গুম করে ফেলা যাবে, এটা বুঝেছি। আমরা বলতেছি যে 72-এর সংবিধান বিষয়টা একটা সিম্বল হিসেবে আমরা উপস্থাপন করতেছি, যেটাকে ব্যবহার করছে আওয়ামী লীগ। কথায় বলতো 72 সংবিধানের সাথে শ্রেষ্ঠ সংবিধান আর কিছু নাই, 72 সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান, আমরা আবার 72 সংবিধান ফেরত যাবো বলতো না কথায় নিশ্চয়ই। আচ্ছা, তার মানে আওয়ামী সিম্বল দিস ইজ 72 সংবিধান, নট এটা 71 মুক্তিযুদ্ধের সংবিধান। কারণ এই 72 সংবিধান দিয়েই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি এতদিন ইস্টাবলিশ ছিল। 72 সংবিধান দিয়ে রক্ষী বাহিনী গঠন করা হয়েছে, 72 সংবিধানকে বারবার কাটাছাটা করে বাকশাল কায়েম করেছে, 74 দুর্ভিক্ষ আনা হয়েছে, একটারও বিচার হয়নি। একটা জিনিসের বিচার করতে পারছে 72 সংবিধান নিতে ছিল, তারপর তো অন্য রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা বাকশাল যারা করছে তাদের বিচার করেছে, তাদেরকে আবার রাজনীতি পুনর্বাসিত করেছে। তারা 74 দুর্ভিক্ষ যাদের দুর্নীতির কারণে হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করেছে, সেটাও করে নাই। তাহলে আপনি এই সংবিধান ব্যবহার, আমরা জাস্ট একটা অ্যাজ এ সিম্বল হিসেবে আমরা বলতেছি এটার আপনি রাখেন, সবাই মিলে বসে গণপরিষদ নির্বাচন হলে এই রাজনৈতিক দলগুলাই 90% হয়তো বা 60% 70% ভোট পেয়ে ওরা এই সংবিধান রচনা করেন, আপনারা আপনাদের মতো করে। তবে সেই সংবিধান থেকে সরে এসে একটা জিনিস আপনি নতুন কিছু করতেছেন, এই বার্তাটা আমাদেরকে দেন, আমরা নতুনত্ব চাচ্ছি। আজিজ ভাই, আমরা শেষ অংশে আছি, আর মনে হয় আব্দুল হান্নান মাসুদ যেটা বলছিল আমি শুনে আসি আপনার। ও একটু বলতে চাইছিল কিছু বিষয়। না, ও বলছে সেটা শেষ হয়েছে। কি আপনি বলেন? কি সংবিধান নিয়ে বললাম, সংবিধান নিয়ে যেটা বলছি শোনেন, বিষয়টা হচ্ছে যে কিছু বিষয়টা হচ্ছে যে সংবিধান আসছে, এটা আমি লিখেছি, 17টা মেজর সংশোধনী হয়েছে, এবং মেইনলি হোসেন মোহাম্মদ এরশাদ, বিএনপি এবং আওয়ামী লীগের সময় হয়েছে মেজর, আওয়ামী লীগের সময় বেশি হয়েছে, যার ফলে এই সংশোধনগুলো হয়েছে সবটাই তাদের যার যার পক্ষে, অর্থাৎ দেশের এবং জনগণের পক্ষে হয়। এই সংবিধানটা ফল্টি হয়ে গেছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সংবিধান রেখে সবকিছু করবে, আমি বলছি সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বললে না, এই বেগম খালেদা জিয়াও এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন, তখন আপনার এই দলের নেতারা তখন চুপ ছিল কেন? এখন ওরা কবর দেওয়ার কথা বলছে, আপনার গায়ে লেগে গেছে কেন? আমার উত্তর দেন। কারণ হচ্ছে যে ওরা তাদের রাইভেল হয়ে দাঁড়াইছে, মানে কারণ তারা এখন সংগঠন করতেছে না, সংগঠনের কথা বলছিল, এবং তারা সরকারের অংশ হিসেবে প্রতিষ্ঠিত। যতই বলুক, যতই তারা ডিনাই করুক, সরকারের মধ্যেও আছে। আমি বলছি জাতীয় পার্টির মতো, জাতীয় পার্টি আওয়ামী লীগের ভিতরেও ছিল, বিরোধী দলও ছিল। এবারে প্রথমবার সেনাপ্রধান ডাকছে, পরে ডাকে নাই, তারা খুব ওসমা প্রকাশ করছে, তাদের ডাকে না। এটা কি অ্যাক্ট নাকি অ্যাজাম্পশন আপনাদের? ফ্যাক্ট নাকি অ্যাজাম্পশন? কোনটা? এই যে আমরা সরকারের অংশ তো 3 জন উপদেষ্টা আছে, আর কি উপদেষ্টা? এইটার ভিতরে তো এক উপদেষ্টা জমায়েত হতে ডাকছে তার ফেসবুকে। না, সেটা ঠিক আছে, এই কথা এই পারসেপশন প্রতিষ্ঠিত। আব্দুল হান্নান মাসুদ, এটা তো অস্বীকার করার কিছু নেই যে এই সরকারে আপনাদের প্রতিনিধিত্ব রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। এখন সরকারের সমস্ত কিছু আপনাদের মত হচ্ছে কি না? আজকে একটা জায়গায় কথা বলি যে হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব রয়েছে। 8ই আগস্ট যখন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম আর শপথ নেয়, তখন কি ছিল? অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ওনারা এখানে আছে, আমাদের প্রতিনিধি না।
ওনাদেরও প্রতিনিধি না, সেটা অভ্যুত্থানে সেদিন যদি ওনারা শপথ না নিতেন তাহলে এই সরকার প্রশ্নবিদ্ধ হতো। সবাই মিলে বলছে আপনারাও আসেন। এখন আজকে এটাকে মানে হচ্ছে রাজনৈতিক স্বার্থে আপনি যতভাবে গোলা এলাকা, তখন আপনার নিছেন অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে, একটা অভ্যুত্থানের প্রতিনিধি নেতৃত্ব দিয়েছে সরকার। যদি জাতীয় সরকার হইতো হয়তো সেখানেও আমাদের থেকে প্রতিনিধি নেওয়া হতো, কিন্তু জাতীয় সরকার করার নাই। তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন আপনারাও আসেন, একটু লেজিটিমেসি দিতে হবে। তো লেজিটিমেসির জায়গায় অভ্যুত্থানের লেজিটিমেসি দেওয়ার জন্য 3 জন গিয়েছে। এখন এখানে বসে বসে সবাই সব জায়গায় জাতীয় পার্টির সাথে তুলনা করবে, ইয়ার সাথে তুলনা, মান হচ্ছে আপনাকে প্রশ্নবিদ্ধ করতেই হবে। কারণ হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতেছে। এই যে আজকে আমি ইয়াতে গেলাম, ভিডিও দেখবেন, আমি যদি ছাড়ি, মানুষের সাথে কথা বলতে গেছি আমি খিলগাঁও তালতলা বাজারে, কাঁচা বাজারে গিয়েছি। বাজারের লোকদের কথা একটাই, যে হচ্ছে একটা শক্তি, আমি নাম বলবো না, নাম বললে আবার রাগ করে, ওরা ডিরেক্টলি বলতেছে একটা শক্তি। আমরা বাজারের ভিতর দোকান ভাড়া নিয়ে থাকি, রাস্তার ধারে ওরা হচ্ছে দোকান বসে চাঁদা নেয়, সেখানে বেচা কিনে, আমার এখানে আমি ভাড়া দিয়ে আমার বেচা কিনে হয় না। আমরা একবার পুলিশ দিয়ে এই ওদের মাপার যন্ত্র নিয়ে আসছি, পুলিশ সহ গিয়ে, এরপর হচ্ছে একটা শক্তি এসে যে এটা আমরা দায়িত্ব নিয়েছি, আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে যখন আমরা এসবের বিরুদ্ধে কথা বলি, তখন হচ্ছে এরা তো এটা কথা বলার দরকার। ওই যে গতকালকে আমি একটা টক শোতে ছিলাম হেলালি ভাইয়ের সাথে, আজিজুর রহমান হেলালি ভাইয়ের সাথে, আর উনি বললেন যে হচ্ছে 90-এর ছাত্ররা তো ক্ষমতার ভাগ চাই নাই, 90-এর ছাত্ররা তো গণ অভ্যুত্থান করেছে, 69-এর গণ অভ্যুত্থান তো ছাত্র অংশ করেছে, তারাও তো ক্ষমতার ভাগ চাই নাই। তো বিষয়টা হচ্ছে কি, ছাত্ররা যদি ক্ষমতায় যেতে চায়, যদি নির্বাচন করতে চায়, যদি তারা কোনো রাজনৈতিক দলের কথা বলে, তখন রাজনৈতিক শক্তিগুলো একটা ভয় পেয়ে উঠে। আসলে অভ্যুত্থানের শক্তি যদি আসলেই যদি ইয়েতে যায়, অভ্যুত্থানের প্রতিনিধিত্বের লোকগুলো যদি আসলেই রাজনীতিতে যায়, তাহলে তো তারা সে অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে থাকবে, তাহলে তো আমাদের এই কাজগুলো করা যাবে না। তখন কাজ কি, আপনার ক্যারেক্টার নিয়ে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, আপনাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু আমি আজকেও এখানে বসে বলে যাচ্ছি যে 3 জন প্রতিনিধি আছে, এই 3 জন এখন পর্যন্ত সরকারের মধ্যে এই দেশের মানুষের এবং হচ্ছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে আছে। এই যে অভ্যুত্থানের পক্ষে যতগুলা কথা বলা হয় সরকারের পক্ষ থেকে, কয়জন উপদেষ্টা কথা বলে? 5-6 জন উপদেষ্টা কথা বলে। তার মধ্যে সবচেয়ে বেশি অভ্যুত্থানের জন্য, অভ্যুত্থানের স্পিরিট নিয়ে, পুলিশের বিচার নিয়ে, আমাদের বিচার নিয়ে কথা বলে এই 3 জন। তাহলে অভ্যুত্থানের আপনি কেন ওদেরকে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারছেন? আপনি কেন এটাকে ছোট করে শুধু আমাদের কয়েকজনের প্রতিনিধি হিসেবে দেখাতে চাচ্ছেন? ঠিক আছে, আপনার কথা একমত হলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যে কথাটা আপনি বলছিলেন যে টক শোতে আজিজুল বারী হেলাল বলেছিলেন, এরকম অনেকেই বলছেন। না ঠিক আছে, আমারও প্রশ্ন যে ছাত্ররা কি কোনো রাজনৈতিক দল গঠন না করে শুধুমাত্র অভ্যুত্থানের শক্তি হিসাবে মাঠে থাকতে পারতো না? ছাত্র তো সবসময় ছাত্র হিসেবে থাকে না, এখন পর্যন্ত রাজনৈতিক দল গঠন করে নাই। এখন ছাত্রদের যারা ছাত্রত্ব শেষ হয়েছে তারা তো কোনো রাজনীতি করতেই পারে। ছাত্রদের যে প্ল্যাটফর্ম, গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এটাকে আমরা অক্ষুণ্ণ রেখেছি, কোনো রাজনৈতিক শক্তিকে তো রাখি নেই। মানে যারা নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, অভ্যুত্থানের এজেন্ডা না। তো হচ্ছে এখান থেকেও যদি কেউ যদি রাজনীতি করতে যায়, তাহলে সে এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিয়ে যাই করতে হবে। আমরা স্পষ্ট বলতেছি, আমি যদি রাজনীতি করতে যাই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থাকবো না, সেখান থেকে বের হয়ে গিয়ে আমার হচ্ছে রাজনৈতিক দলে যদি আমি যোগ দিতে হয়, বের হয়ে যোগ দিতে হবে। কারণ এটাকে আমরা সবসময় ফিউর রাখতে চাচ্ছি, এই জায়গাটা হবে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। তাই বলো তো আমি অভ্যুত্থান করেছি বললে তো আমি রাজনীতি করতে পারবো না, রাজনীতি করার অধিকার আমার শেষ হয়ে গেছে, সেটা তো না। আমার যখন মন চাইবে আমি তখন এটা ছেড়ে যাবো। তখন নতুন প্রজন্ম, নতুন যারা আছে, তারপরে যারা আছে, তারা এসে এই প্ল্যাটফর্মটা ধরে রাখবে। আমরা যখন ভুল করবো, যদি আমরা রাজনীতি করি, আমরা ভুল করলে, অন্য কোনো রাজনৈতিক দল ভুল করলে, এই যে একটা একতার জায়গা হিসেবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে তারা প্রতিবাদ করবে। আজকে যখন প্রতিবাদ হয়েছে যে হচ্ছে সরকার রাজি হচ্ছে না, অনেকগুলো বিষয়ে বিচার তাড়াতাড়ি করতেছে না, ইয়ে করতেছে না, তখন হচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম নামাইছে, কালকেও নামাবে। না সেটা আছে, কিন্তু এই যে একটি মানে পারসেপশন তৈরি হয়েছে, পারসেপশন তৈরি করানোর চেষ্টা করা হচ্ছে, পারসেপশন তৈরি হয় নাই। আমি মানুষের কাছে যান, আপনাকে আমি বলবো যে এনটিভির ক্যামেরা পাঠান, লাইভ দেন, প্রতিটা মানুষের কাছে যান, আপনাকে এদেরকে সরকারের অংশ মনে করেন নাকি এরা সরকারকে সঠিক পথে চলতে, মানে সেটা আমি বলছি না, সেটা এটা পারসেপশন হই যে। আরেকটা জিনিস আপনি সরাসরি প্রশ্ন করেন যে এদেরকে অনেকে বলতেছে জাতীয় পার্টির মতো করতেছে। আপনি মানুষকে প্রশ্ন করেন, মানুষ কি বলে, আমি স্পষ্ট না মানুষের কথা আমি না না পারসেপশন, আপনি যে বলেন পারসেপশন তৈরি হয়েছে, পারসেপশন তো মানুষের নাকি এই আমাদের এই 3 জনের পারসেপশন? মানে পারসেপশন রিকশাওয়ালার পারসেপশন, শ্রমিকের পারসেপশন, একজন ব্যাংকারের পারসেপশন, প্রত্যেকের পারসেপশন নিয়ে এসে আমরা এখানে বসি যে হচ্ছে তারা মনে করতেছে কিনা যে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টির মতো আচরণ করতেছে, নাকি তারা মনে করতেছে সরকারকে প্রেসার রেখে সঠিকটা আদায় করে নিচ্ছে। জি না, বিষয়টা হলো যে এই যে পারসেপশন যে তৈরি হয়েছে, যেদিন তারা সংগঠন করতে চাইলো, সংগঠনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে,
এখন ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো সংগঠন করে, ন্যাচারালি তারা কিন্তু সরকারে যাওয়ার জন্যই চেষ্টা করবে, সুতরাং রাইভেলরি থাকবে, রাজনৈতিক দলের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। যেমন ধরেন আগে 20 দল ছিল, সেখানে জামাত ছিল, দীর্ঘদিন একসাথে থাকছে, এখন কিন্তু একটু দেখা যায় টানাপোড়েন। এটার কারণ হচ্ছে সামনে নির্বাচন হবে, নির্বাচনে উভয় পক্ষ জিততে চায়। হ্যাঁ, সেখানে যে পারসেপশনটা তৈরি হয়েছে যে বিএনপির অনেক কর্মী অনিয়মের সাথে জড়িত আছে, যে দীর্ঘদিন থাকলে তাহলে বিএনপি ক্ষয় হতে থাকবে, তারা আগাইতে থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দেশে তো ইয়ে ছিল, বিচার বিভাগ ছিল, আইন ছিল, তাদের প্রতিষ্ঠানও দখল হয়ে গেছিল, রাতারাতি দখল করে নিছে না ইসলামিক ব্যাংক সহ সব প্রতিষ্ঠান? তারা কি আইনের দিকে তাকাইছে বলেন? তারাও দখল করছে, তারা বাল্ক আকারে বড় প্রতিষ্ঠান দখল করে নিছে। আর জামাত ইসলামিক ব্যাংক সহ সব দখল করে নিছে না, আইনের দিকে তাকাইছে না? তাহলে কি এই ব্যাংকই মানে জামাত ইসলাম দখল করে না? দখল করে আইনের আশ্রয় নিবে। সরকার পরিবর্তন হয়েছে, আইনের শরণাপন্ন হবে। এই ক্ষেত্রে ছাত্র শিবির পাঠায় দিয়ে দখল করছে কেন? না, কোথায় দখল করছে? তো কোথায় দখল করছে? আমি তো দেখছি টেলিভিশনে, সংবাদপত্রে নিউজ ছাপা হয়েছে, নাম ধরে একজন যুব দলের নেতা দখল করতে গেছে, গুলিবিদ্ধ হয়েছে। না, দখল করতে যায় না। তাহলে কি করতে গেছে? যুব দলের ছেলে যারা গেছে মিছিল করে গিয়েছে, তারা এখন গুতিয়েছে। এসএম আলী ভাড়া করে নিছে, এস আলম কিছু লোক ভাড়া করে নিছে, আর জামাতের পক্ষে গেছে শিবিরের লোক। এইটাই সত্য। আজিজ ভাই, এস আলম ভাড়া করে নিল যুব দলের নেতাদের, যিনি যাইয়া গুলি করলেন, 6 জন লোক আহত হইল, সেটা অপরাধ না? আর আপনার প্রশ্ন সে জায়গায় না, আপনি প্রশ্ন আমার কথা হলো ইসলামিক ব্যাংক দখল করছে কিনা, আইনের কাছে গেছে, জোর করে জামাত ইসলামের শিবিরের ছেলে পাঠায় দিয়ে। আপনি কোথায় কোথায় পাইলেন? আমি বাংলাদেশের বাসিন্দা, আমি চোখ কান, আমিও তো বাংলাদেশের বাসিন্দা আজিজ ভাই, আমিও তো লন্ডনের বাসিন্দা না, আমরাও তো জানি কোথায় দখল করলো। আপনাকে বলতে হবে, বলতে হবে জাজিদ ভাই, আপনি আমার সম্পত্তি দখল করেছেন, গণ অভ্যুত্থানে আপনি পালিয়ে গেছেন, তারপরে আমার সম্পত্তি আমার কাছে ফেরত আসছে, এইটা দখল, এইটার জন্য আপনি আমাকে কোর্টে যেতে বলছেন। আপনার সম্পত্তি খালি ব্ল্যাঙ্ক ফেলায় গেছে, আপনার লন ঠিক আছে, মানলাম। সালাম সাহেব 81-71 ইটিভিতে ঢুকছে, এটা খালি ছিল। হ্যাঁ, তাহলে কি আর ইসলামী ব্যাংকে মানুষ ছিল? এসালাম ছিল কোথায়? ইসলামী ব্যাংকে কি এসালাম ছিল? ইসলামের লোক ছিল, এসালামের পক্ষে সন্ত্রাসী নিয়োগ করেছিলেন আপনি। আর্গুমেন্ট হবে এবং না, সেই মামলা না আজিজ ভাই, আপনি সেই যে 6 জন গুলিবিদ্ধ হলো, প্রতিষ্ঠানগুলো দখল করছিল আওয়ামী লীগ সরকারের সময়, তারা রাতারাতি সব দখল করে নিছে। কিভাবে দখল করে নিছে আপনি আমাকে দেখাইতে হবে। উদ্ধার করেছে, দখল কিভাবে বললেন আপনি? গিয়া বরং আজিজ ভাই, আপনি গিয়া আইনের আশ্রয় নিতে পারেন না, আপনি দখল করে দিয়ে ছেড়ে চলে গেছেন, আমি আইনের আশ্রয় নিব। আর আপনি অন্য যুব দলের পোলাপান নিয়ে যে গুলি করে দিবেন, আপনি বলছেন আইনের আশ্রয় নিতে। বিচার করেন, আমার মনে হয় আমি একটু শুনে আসি। জি না, বিষয়টা হচ্ছে কি, এই যে গত 16 বছর যাবত সকলের প্রতিষ্ঠানই দখল হয়ে গেছে। আমরা শেষ করে দিব, সবাই মোসাদ্দেক আলী ফালু ভাই না যে হচ্ছে সুযোগ থাকা সত্ত্বেও দখল করতে যাবে না। এখন হচ্ছে দখল যখন হচ্ছে উদ্ধার করতে যাব না, সরি দখল না, আমি উদ্ধার শব্দটা ব্যবহার করি। তো হচ্ছে এখন আজকে এখানে এসে মানে হচ্ছে আমি দেখি অনেকেই অনেক জায়গায় হাসনাত ভাই কেন হচ্ছে একটা ইয়েতে যাইয়া বললো যে হচ্ছে এরা এই নিউজগুলা মানে হচ্ছে মিথ্যা নিউজ চালানো হচ্ছে, প্রপাগান্ডা চালানো হচ্ছে, এটার সাথে জড়িত যাদের তাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এইভাবে কথাটা কিন্তু আসছে। মালিক এইভাবে বলছে, এইভাবে বলছে, কিন্তু মানে নাম ধরে ধরে দেখেন 5ই আগস্টের পরে সংবাদ মাধ্যম, বাংলাদেশের প্রতিটা সংবাদ মাধ্যম, একটা সংবাদ মাধ্যম বাদ যাবে না যে সংবাদ মাধ্যমের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের লোকেরা যাইয়া শেয়ার নেয়। প্রতিটা সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখার জন্য, মানে হচ্ছে আওয়ামী লীগের সাথে একটা ইয়ে করার জন্য লেয়াজু করে সে একটা রাজনৈতিক দল লোকজন প্রতিটা সংবাদ মাধ্যমে চাই নিজেরা শেয়ার নিয়ে নিছে জোর করে। সেটা দখল না, সেটা নিয়ে কথা নেই, কোনো আলাপ নেই, ইয়া নেই। শুধু হাসনাত আব্দুল্লাহ যে বলছি অভ্যুত্থান যারা করে তাদেরকে খুব ভয়, কোনোদিনও অভ্যুত্থানকারীরা বাঁচছে না, বাঁচে না, ঠিক বাঁচতে দিবে না, হয় মোরালি বাঁচতে দিবে না। আমি যেহেতু তারা যতই বলুক, সব কথার শেষ কথা বলি, তারা তো আন্দোলন করেছে, বুক পেতে দিয়েছে। ওই যে পুলিশের ভিডিও দেখাইছে না একেছি যে একটা বাড়লে সরে না, ক্লিয়ার আমরা। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে
যার দেখতে না পারি চলন বাঁকা, তাদের পদে পদে দোষ ধরবে, সুতরাং তাদের সতর্ক হয়েই চলতে হবে। জি, আমার ধন্যবাদ আইজ ভাই, আমার মানে মূল কথাটা পেয়েছি। আপনাকে অনুষ্ঠান করে অনেক অনেক ধন্যবাদ। জানাব আব্দুল হান্নান মাসুদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।